হাসি আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট বার শুরু করা যাক। সুগা তে রুমে আসতেই দেখলো জাংকুক ইশারায় বোঝাচ্ছে যে তে কোনো কারণে খুবই রেগে আছে। কি হয়েছে দি? তুই আমাকে কতদিন ধরে চিনিস? এমন প্রশ্ন কেন করছিস? জন্মের পর থেকেই চিনি। তো তুই কি করে আমার কাছ থেকে এগুলো লুকিয়ে গেলি? তোরা কি আমাকে উইক মনে করিস? আমাকে না জানি কি ভেবেছিলিস আমাকে বাঁচাতে পারবি তোরা? তুই ভুল ভাবছিস দি ভাই। আচ্ছা তা তুই বল ঠিক কোনটা? তে আমার কথাটা শোনো। জাঙ্কুক আপনি একটা কথা বলবেন না, আপনাকে আমি পরে দেখছি। তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? বল কোনটা ঠিক? জিজুর কাছে একটা কল এসেছিল আর ওরা তোকে মেরে ফেলবে এমন একটা হুমকি দিয়েছিল। এতে জিজু কিছুটা চিন্তিত হয়ে গিয়ে আমাকে সবটা জানায়। আমি চেয়েছিলাম এই ব্যাপারটা তোকে জানাতে, বাট জিজু বললো তোকে না জানিয়ে আমরা দুজন ব্যাপারটা হ্যান্ডেল করে নেব। আর তুই ওর কথায় রাজি হয়ে গেলি। তুই জানিস না নিজেকে সেভ করতে আমি জানি। মাঝখান থেকে বাড়ির সবাই আমার জন্য এতটা সমস্যায় পড়লো। তোরা আমাকে আগে জানালে এই ঝামেলাটা বাড়ি অব্দি পৌঁছতোই না। দি তুই কিন্তু এবার একটু বেশি রিয়াক্ট করছিস। তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই এখন আর একা নেই। তোর লাইফের সাথে জিজুর লাইফটাও জড়িয়ে গেছে। তো সেফটির কথা ভাবার অধিকার জিজুর অবশ্যই আছে। তোকে আমরা এসব জানাইনি তার কারণ ডক্টর তোকে স্ট্রেস নিতে বারণ করেছিল। তোকে আমরা সবাই অনেকটা ভালোবাসি, আর এই জন্যই আমাদের যেটা ভালো মনে হবে আমরা ঠিকই সেটাই করব। প্লিজ সুগা তুমি রাগ করো না। যাও রুমে যাও, আমি দেখছি। না জিজু, দিদিকে ওটা বুঝতে হবে। নিজের লাইফ নিয়ে তো খেললে এতদিন, এখন যদি আমরা ওকে গার্ড করি তাতে ওর প্রবলেমটা কোথায়? তোরা আমাকে সেভ করার চেষ্টা করছিস, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার জন্য যে পুরো বাড়িটা সাফার করছে এতেই আমার প্রবলেম। তুই সারা জীবন শুধু সবাইকে নিয়ে ভেবে যা, নিজের কথাটা একটু ভাব, বুঝলি তো? বাড়ির লোককে বাঁচাতে গিয়ে থাম্বাটা নিজের ওপর ফেলে দিলি। কি ভাবছিস আমি জানি না তোর পিঠের কি দুর্দশা হয়েছে? সুগার যাও তো তোমার রুমে, ওকে বোঝাও আগে নিজের কথা একটু ভাবুক, নিজের জন্য না হলে অন্তত তোমার জন্য। কথাটা বলে সুগা বেরিয়ে যায়। তে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। জাংকুক দরজাটা বন্ধ করে তের পাশে এসে বসলো। তে জাংকুক ডাকতেই তে জাংকুকের বুকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। আরে কাঁদছো কেন? তে কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ কেঁদে জাংকুকের শার্টের বেশ কিছুটা অংশ ভিজিয়ে ফেললো। জাংকুক তেকে ওর সামনে সোজা করে বসিয়ে চোখের জলটা মুছিয়ে দিল। কাঁদছো কেন সেটা তো বলো। সুগার কথা শুনে তাই তো? তে মাথা না দিয়ে হ্যাঁ বলল। ও রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছে। আসলে ও তোমাকে অনেকটা ভালোবাসে, তোমার ভালোর জন্যই এত কিছু বলেছে। তাই ওর কথায় আপসেট হওয়ার কিছু নেই। যাও ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে এসো। তে জাংকুকের কথা মতো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে দেখলো জাংকুক খাওয়ার প্লেট হাতে নিয়ে বসে আছে। এখানে খাওয়ার আনার দরকারটা কি ছিল? দরকার ছিল এখানে বসো, আমি খাইয়ে দিচ্ছি। জাংকুক তেকে খাইয়ে দিচ্ছিল। তখন তে জাংকুককে জিজ্ঞেস করলো, আপনি খেয়েছেন? আর খাওয়া? আমার কি আর অত ভালো কপাল নাকি যে কেউ খাইয়ে দেবে? কথাটা শুনে তে হেসে ফেলে। যাক, এতক্ষণে তাহলে তোমার মুখে হাসি ফুটলো। হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। দুজন দুজনকে খাইয়ে দেওয়ার পর জাংকুক খাওয়ারের প্লেটটা রেখে তেকে বলল, তে উল্টো হয়ে শো। কেন? দেখি তোমার পিঠে কোথায় লেগেছে। কি? না না, আমার কোথাও লাগেনি। তে হট ব্যাগ দিয়ে সেক দিয়ে মরমটা লাগাও, আরাম লাগবে। আর পরে না হয় এক্স রে করিয়ে নেবো। সে লাগাচ্ছি, আপনি মরমটা দিন, আমি লাগিয়ে নেবো। তুমি ঘুরে শোবে কি না? তে জাংকুকের কথা মতো উবু হয়ে শুনল। জাংকুক তের পাশে বসে পিঠের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তের চুড়িদারের পিঠের চেনটা কোমর অব্দি খুলে দিল। চেন খুলতে তের উন্মুক্ত উজ্জ্বল পিঠটায় কালশিটে দাগ পড়ে যাওয়া জাংকুকের চোখে পড়ল। জাংকুক খুব ধীরে ধীরে হট ব্যাগ দিয়ে সেক দিতে থাকে, আর মাঝে মাঝে কানে ভেসে আসে তে ব্যথায় কুকড়ে ওঠা। অ্যান্টিসেপটিক মলমটা কালশিটে জায়গায় লাগিয়ে দিয়ে তাড়াতাড়িতে জামার চেনটা লাগিয়ে জাংকুক রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে জাংকুক মনে মনে বলে, আর একটু সময় ওখানে থাকলে আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বলে জাংকুকটা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই তের উন্মুক্ত পিঠটাই তার চোখে ভেসে ওঠে। তের শরীরের এই অবস্থা, আর আমার নির্লজ্জ মন বারবার শুধু ওই কথাই ভাবছে। আরে জিজু, এত রাতে তুমি এখানে? দিদি কিছু বলেছে নাকি? আরে না না, তুমি ওকে আজ যা বকেছো এত বকা আমিও কোনোদিন ওকে বকিনি। ওকে শাসনটা করা জরুরি ছিল। যখন আমাদের সাথে ছিল তখন ওকে কোনোদিন বাপি মা মারেনি, বকেনি। ও খুব আদরে মানুষ হয়েছে, কিন্তু ও আদরে কখনোই বাদর হয়নি। বিয়ের পর আমি ভেবেছিলাম তুমি হয়তো ওকে শাসন করবে আর ওর এই জীবন নিয়ে লুডো খেলাটা বন্ধ হবে, কিন্তু তুমি তো ওকে আরো বেশি ডেয়ারিং বানিয়ে দিয়েছো। তাই আজ আমি ওকে একটু বকলাম। তোমার দিদিকে আমি কখনো শাসন করতে পারবো না। আর প্রথম কারণ হচ্ছে ওই বাচ্চাদের মতো ইনোসেন্ট ফেস্ট, আর দ্বিতীয় কারণ হলো ওর চোখের জল, যেটা সহ্য করার ক্ষমতা আমার নেই। ব্যাস, হয়ে গেল। এবার তো গ্যারান্টি দিদি তোমার আদরেই এবার বাদর হবে।
সুগার কথা শুনে জাঙ্কুক হেসে দিল। আচ্ছা গুড নাইট, রুমে যাও, দিদি একা আছে। হুম। রুমে এসে দেখলো তে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক তেকে নিজের বুকের উপর শুয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা তের ঘুম ভাঙতেই জাঙ্কুকের ঘুমন্ত মুখটা দেখতে পেল। ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, আর আলতো করে ওর কপালে একটা চুমু খেয়ে উঠেই যাচ্ছিল, তখনই জাঙ্কুক ওর হাতটা ধরে নিল। চোরের মতো কিস করে পালাচ্ছ কেন? চোররা কি কিসও করে? তারা একদমই তোমার মতো হয়। তের হাতটা ধরে টেনে নিজের উপরে এনে জাঙ্কুক ফেললো। জাঙ্কুক সকাল সকাল কি শুরু করেছেন বলুন তো? ছাড়ুন আমাকে। আর ছাড়তে ইচ্ছা করছে না, থাকুন না একটু প্লিজ। তে জাঙ্কুকের ইনোসেন্ট ফেসটা দেখে খিলখিলিয়ে হেসে উঠল আর নাকটা টেনে দিল। হায়, এভাবে হেসো না জান, তাহলে তো আজ সারা দিনেও তুমি যেতে পারবে না। ও হো, ছাড়ুন তো, যাবো, আমার দেরি হচ্ছে। এখন না। জাঙ্কুকের চুলগুলো কানের পিঠে গুজে কপালে গালে আলতো করে ধীরে ধীরে কিস করতে লাগলো, আর তারপর আস্তে আস্তে ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিল। ঠোঁট ছেড়ে গলা নেমে এলো, আর তখনই দরজায় কেউ নক করলো। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দরজাটা খুললো। কি হয়েছে, সকাল সকাল ডাকছিস কেন? সবাই নিচে ডাকছে, যা আসছি। জাঙ্কুক দরজাটা ভেজিয়ে পিছনে ফিরে দেখলো তে হাসছে। খুব হাসি পাচ্ছে তাই না? সকাল সকাল আমার রোমান্টিক মুডে জল ঢেলে দিল। তে এখনো হেসেই চলেছে। তুমি এখনো হাসছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা, বলে জাঙ্কুক ধাওয়া দিল। তে দৌড়াতে লাগলো। জাঙ্কুকও তের পিছন পিছন দৌড়াচ্ছে। হঠাৎ সারা রুমে দৌড়াতে দৌড়াতে তের পিঠে পেন শুরু হয়। তে ওখানেই বসে পড়ে। জাঙ্কুক দৌড়ে তের কাছে এসে বসে। কি হয়েছে তে? নাথিং, ওই পিঠটা একটু ব্যথা করছে। জাঙ্কুক থেকে কোলে তুলে বিছানায় এনে বসায়। বসো, আমি হট ব্যাগটা নিয়ে আসি। জাঙ্কুক হট ব্যাগ নিয়ে এসে তের পিঠে সেক দিয়ে ওর ব্যথাটা একটু কমায়। তারপর ওরা দুজনেই ব্রেকফাস্ট করতে যায়। বৌদি ভাই তোমাকে কি করে তুলে নিয়ে গেল, আর তুমি ফিরে এলেই বা কিভাবে? সত্যি কিন্তু এই প্রশ্নটা আমার মাথাতেও ঘুরছে। দাঁড়াও দাঁড়াও, এখন বলো না, আমি সবাইকে ডেকে আনি, তারপর বলবে। জেনি দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। জাঙ্কুক, জিমিন, ন্যান্সি, সুগা, জেহোপ সবাই বাগানে এলো। এবার বলো, তোমরা যখন সবাই আরতির জন্য সবকিছু গোছাচ্ছিলে, তখন লিসা আমাকে বলল স্টোর রুম থেকে ঘি নিয়ে আসতে। আমি স্টোর রুমে যেতেই হঠাৎ মনে হলো কেউ পেছনে দাঁড়িয়ে আছে। আমি পিছনে ঘোরার আগেই আমার মুখে রুমাল চেপে ধরে, তারপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফেরে জলের ঝাপটায় দেখলাম রুমটার আধো আলোয় সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আমার হাত পা বাঁধা। তুমি হাতটা কি করে খুললে? তে একটা বাঁকা হাসি হাসলো। বোকার মতো কথা বলিস না, বৌদি ভাইয়ের কাছে এটা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ তাও ঠিক। বৌদি ভাই, তারপর কি হলো? হাত পা খুললেও বেরোনোর কোনো রাস্তা আমি পাচ্ছিলাম না। ওদের মধ্যে দুজন আমার কাছে আসে, ওদেরকে মেরে ওদের কাছ থেকে গানটা কেড়ে নিই। তারপর বাকিদের নজর বাঁচিয়ে ওখান থেকে বেরিয়ে আসি। আর আসার আগে পেন্সিল, ব্যাটারি আর ওষুধ এর রাং দিয়ে আগুন জ্বালিয়ে রুমটা পুরো জ্বালিয়ে দিয়ে এসেছি, যাতে ওরা আগুনের দিকে কনসেন্ট্রেট করে। আর আমি সেই সুযোগে পালিয়ে এসেছি। আর আসার সময় পুলিশকে খবরও দিয়ে এসেছি। বাড়িতে ঢুকতে যাব, তখনই দেখলাম এখানকার পরিস্থিতি খারাপ। বাগানে গিয়ে আম গাছে উঠে আমার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিচে এলাম। তারপরের ঘটনাটা তোমরা সবাই জানো। ওয়াও, এটা তো পুরো থ্রিলার গল্প। আর ওই লাস্টের ফাইটিংটা কিন্তু হেভি ছিল। সবাই বসে আড্ডা দিচ্ছিল, তখন এই সুগা ওখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। তে সেটা লক্ষ্য করে আর ওর পিছন পিছন সুগার রুমে যায়। ভাই সরি, কাল আমি তোকে অনেক ভুলভাল কথা বলেছি। দি, ডোন্ট সে লাইক দ্যাট। আমি তোকে কাল বেশি বলে ফেলেছি, সরি। সুগা তেকে জড়িয়ে ধরে আর দুজন দুজনকে সরি বলে। তখনই জাঙ্কুক পিছন থেকে এসে দাঁড়ায়। ফাইনালি মিটলো তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং। আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে বেশিক্ষণ? আচ্ছা তো চলো, নিচে সবাই ডাকছে। দিনটা বেশ ভালোই কাটলো। আজ দশমী, ঢাকের কাঠিতে সবাই বেশ মন খারাপ। বাড়ির সবাই আজ মাকে বিদায় জানাবে। সিঁদুর খেলার আয়োজনও করা হয়েছে। বাড়ির সমস্ত মেয়ে বউরা লাল পেরে সাদা শাড়ি পরেছে, আর ছেলেরা সাদা পাঞ্জাবি। সব বউরা একে একে মাকে বরণ করছে। তে আজ প্রথমবার এই কাজটা করেছে। জাঙ্কুক পাশে দাঁড়িয়ে আছে। সব শেষে শুরু হলো সিঁদুর খেলা। জাঙ্কুক তের হাতটা ধরে বাড়ির পিছনের দিকে নিয়ে গেল। আরে জাঙ্কুক, কি করছেন? কি আমাকে এখানে কেন নিয়ে এলেন? সবাই ওখানে রয়েছে। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, তার কারণ হলো তোমার গালে প্রথম সিঁদুর আমিই লাগাবো। কারণ এই সিঁদুর খেলার সুযোগ তুমি পেয়েছো শুধুমাত্র আমার জন্য। আপনার জন্য মানে? বিয়ে হওয়ার পরই এটা তারা করতে পারে, আর আমি তোমাকে বিয়ে করেছি, তাই তুমি এই সুযোগ পেয়েছো, তাই আমি আগে লাগাবো। সব আলতু ফালতু লজিক, ছাড়ুন তো, আমি যাব। বলে জাঙ্কুক তেকে কাছে টেনে নিল। আচ্ছা ঠিক আছে, লাগান। জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে তে বলল,
জাঙ্কুক বেশ কিছুটা সিঁদুর নিয়ে তের গালে লাগিয়ে দিল। তে আবেশে চোখটা বুঝে নিয়েছে। তখনই পিছনে আওয়াজ শোনা গেল, ডান। জাঙ্কুক তেকে ছেড়ে পিছন ফিরে তাকালো, দেখলো জেনি ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। ওই তুই আমাদের? হ্যাঁ দাবাই, ছবি তুললাম, ক্যান্ডিড পিক হেভি উঠেছে। জেনি আর জাঙ্কুক দুজনেই ছোটাছুটি করতে লেগেছে। লুকিয়ে লুকিয়ে ছবি তোলা, দাঁড়া দেখাচ্ছি মজা। এদিকে জেনি বাঁচার জন্য তের পিছনে গিয়ে লুকায়। ওদের এরকম ছোটাছুটি দেখে তে সমানে হাসতে থাকে। সবাই মিলে ঠিক করে নৌকোয় করে মাঝগঙ্গা গিয়ে ঠাকুর বিসর্জন দেবে। সেইভাবে নদীর মাঝখানে নৌকো গিয়ে থামলো। চারিদিকে শুধু জল আর জল। জাঙ্কুক যে হোক বিসর্জন দিতে আসার লোকেদের সাহায্য করছে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। লিসা তের কানে কানে কথাটা বলল। মানে? আরে বললাম ঠাকুর সারাক্ষণ থাকবে নাকি, বিসর্জন তো যেতেই হবে। বিসর্জন হলেও পরের বছর সে আবার ফিরে আসবে, কিন্তু তুমি আর আসবে না। কিছু বললে? কই না তো, কিছু বলিনি তো। বলে কিছু একটা পড়ার আওয়াজ পেল। সবাই ভাবলো ঠাকুর, কিন্তু ঠাকুরের সাথে যে একটা জলজান্ত মানুষও পড়ে গেল সেটা কেউ খেয়ালই করেনি। তে, এই তে। লিসা জলের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো। কি হয়েছে লিসা? তের নাম ধরে ভাবে ডাকছিস কেন? আর তে বা কোথায়? ওই জলে জলে পড়ে গেছে। কি কি করে হলো এটা? এতক্ষণে সবাই কথাটা জেনে যায়। নৌকায় বেশ হইচই শুরু হয়ে যায়। তোমরা ঠাকুর জলে ফেলতেই নৌকাটা দুলে উঠলো, আর তে একদম ধারে দাঁড়িয়ে ছিল, টাল সামলাতে না পেরে পড়ে গেছে। জাঙ্কুক আর একটা কথাও বলে না, জলের দিকে একবার তাকিয়েই নদীতে ঝাঁপ মারে। এদিকে ন্যান্সি তো কেঁদেই চলেছে। যে হোক তাকে শান্ত করার চেষ্টা করছে। কেঁদো না ন্যান্সি, বৌদিভাই অনেকটা স্ট্রং, কিচ্ছু হবে না। তোমরা জানো না, দিদিভাই সাঁতার কাটতে জানে না। অন্যদিকে জল একেবারে শান্ত হয়ে গেছে। জাঙ্কুক বা তের কারোরই কোনো খবর নেই। লিসা জোরে জোরে জাঙ্কুকের নাম ধরে ডাকছে, কিন্তু নদী একেবারে শান্ত, আপন গতিতে বয়ে চলেছে। লিসা জাঙ্কুককে ডেকেই চলেছে। ঠিক তখনই দুটো হাত জলের ভেতর থেকে বেরিয়ে এলো। ওই তো জাঙ্কুক। লিসার কথায় সবাই নৌকার ধারে এসে দাঁড়ালো। জলের মধ্যে থেকে জাঙ্কুক উঠলো, আর ওর সাথেই উঠলো তে। দুজন একসাথে জল থেকে উঠে নৌকায় উঠলো। যে হোক ওদের টেনে তুললো। নৌকায় ওঠার পর সবাই যেন প্রাণ ফিরে পেল। ন্যান্সি তেকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করে দিয়েছে। কাঁদছিস কেন? আমি একদম ঠিক আছি। দাদা ভাই, তুই ওকে পেলি কি করে? আমি ওকে পাইনি, ওই আমাকে খুঁজে পেয়েছে। মানে? ন্যান্সি যে বললো যে সাঁতার জানে না বৌদি ভাই। আমি সাঁতার কাটতে পারি, তবে খুব একটা ভালো নয়, আর বেশিক্ষণ শ্বাস বন্ধ করে জলের নিচে আমি থাকতে পারি না। কিন্তু তোকেও পেলো কি করে? আমি জলে ঝাঁপ দেওয়ার পর ওকে খুঁজছিলাম, তখনই একটা লতা জাতীয় কিছুতে আমার পাটা আটকে যায়। আমি অনেক চেষ্টা করে ছাড়াতে পারছিলাম না, আমার দমটাও ফুরিয়ে আসছিল। তখনই তে এসে আমার হাতটা টেনে ধরে, লতাটা পা থেকে ছাড়ায়। তারপর দুজনে আমরা উঠে আসি। আমি জানতাম বৌদিভাই অনেক স্ট্রং, তার কিচ্ছু হবে না। জাঙ্কুক মনে মনে ভাবে, ওর কিছু হয়ে গেলে আমি তো মরেই যেতাম। এত কথার মাঝখানে নৌকা নদীর পাড়ে এসে পৌঁছায়। সবাই নৌকা থেকে নেমে বাড়িতে গিয়ে পৌঁছালে জাঙ্কুক আর তেকে ভেজা অবস্থায় দেখে সবাই প্রশ্ন করতে লাগে। তে বলতে বারণ করলেও জাঙ্কুক সবাইকে সবটা খুলে বলে, আর এটাও বলে যে তারা আজই কলকাতায় ফিরে যাবে। দাদা ভাই, আজ তো দশমী, তোরা আজই ফিরে যাবি কেন? কারণ আমি আর এখানে ওকে রাখতে চাই না। এখানে আসার পর থেকে কিছু না কিছু ঘটেই চলেছে, আমি আর এসব নিতে পারছি না। তে যাও, ব্যাগটা গোছাও, আমরা আজই কলকাতায় ব্যাক করব। কিন্তু জাঙ্কুক, আর একটা কথাও না, ব্যাগটা গোছাও। জাঙ্কুকের রাগ দেখে তে আর কিছু বলে না, চুপচাপ রুমে চলে যায়। জাঙ্কুক, আমরা ব্যাগ গোছাবো, সময় লাগবে, তুই রুমে যা এখন। মা, তোমরা ছুটি কাটিয়ে তারপরেই ফিরবে, আমি আজ তেকে নিয়ে ফিরে যাচ্ছি। দাদু গাড়িটা বার করতে বলো। জিজু, আমিও যাব তোমাদের সাথে। না সুগা, তুমি এখানেই থাকো, সবাইকে সাবধানে নিয়ে কলকাতায় ফিরে এসো। তে ভেজা কাপড় বদলে ব্যাগ গোছাচ্ছিল। জাঙ্কুক তখনই রুমে ঢুকে তের দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। চলো। তে কোনো কথা না বলে জাঙ্কুকের সাথে নিচে নেমে আসে। বাড়ির সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসে তে। জাঙ্কুকও সবাইকে বিদায় জানিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো। জাঙ্কুক ড্রাইভ করতে করতে তের সাথে কথা বললেও তে মাথা নাড়ানো ছাড়া আর কোনো কথা বলছে না। তের এরকম ব্যবহারে জাঙ্কুক রেগে গাড়িতে ব্রেক মারলো। কি হয়েছে কি তে? তখন থেকে আমি কথা বলেই যাচ্ছি, আর তুমি? আমি আপনার সাথে কথা বলতে চাইছি না। আপনি যেমন আমার কথা শোনেন না, তেমন আমিও আপনার কথা শুনবো না। আমি তোমার কি কথা শুনি না? বলে তেকে একদম নিজের কাছে টেনে নেয়। আপনাকে আমি বলতে গিয়েছিলাম, আর আপনি ধমক দিয়ে আমাকে চুপ করে দিলেন। শুনেছেন আমি কি বলতে চাইছি? বলে তে কেঁদে ফেলে। আমি জানতাম তুমি কি বলবে, কিন্তু আমি তোমার কথা শুনে তোমাকে ওখানে রাখতে পারবো না। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আপনি অনেক খারাপ। বলে ফুপিয়ে কেঁদে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জানি তো আমি খারাপ, তোমার ভালোর জন্য আমি খারাপ হতেও রাজি। বলে জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে।
ঠিক আছে, এবার কাঁদাটা বন্ধ করো, নয়তো তোমার কান্না কি করে বন্ধ করতে হয় সেটা আমার জানা আছে। কি করে দেখবে? হুম। তের মাথা নাড়িয়ে হ্যাঁ বলার সাথে সাথে জাংকুক তের ঠোঁটটা নিজের দখলে নিয়ে কিস করতে থাকে। তেও জাংকুকের সাথে তাল মিলিয়ে তাকে কিস ব্যাক করে। বেশ কিছুক্ষণ পর দুজনেই দুজনকে ছেড়ে দেয় আর নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে ছেড়ে কখনো যেও না, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এরপর তেকে ছেড়ে গাড়ি স্টার্ট করে ড্রাইভিংয়ে মন দিল। জাঙ্কুক ড্রাইভ করতে করতে তের দিকে তাকিয়ে দেখলো তে ঘুমিয়ে গেছে, মাথাটা জানলার কাছে। এক্ষুনি লাগবে এমন সময় জাঙ্কুক হাত বাড়িয়ে তের মাথাটা নিজের কাঁধে রাখলো, এক হাত দিয়ে ওকে জড়িয়ে অন্য হাতে ড্রাইভিং করতে লাগলো। রাত 8টা নাগাদ জাঙ্কুকের গাড়ি ওদের বাড়িতে এসে থামলো। তে এখনো ঘুমাচ্ছে। তেকে কোলে তুলে নিয়ে গিয়ে ভালো করে নিজের রুমে শুয়ে দিল। সো গাইস দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।